আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আজকের ক্লাসটি তোমরা সবাই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে। তো আজকে আমি তোমাদের বাংলা বইয়ের প্রথম যেই প্রবন্ধ আছে বাংলাদেশের প্রকৃতি, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আজকের পাঠ থেকে আমরা অনেক নতুন নতুন জিনিস জানতে পারবো। তো তোমাদেরকে প্রথমে একটা কথা বলে নেব, ক্লাসটি শুরু করার আগে তোমরা সবাই তোমাদের বই, খাতা এবং কলম এই তিনটা জিনিস তোমাদের সাথে নিয়ে নিবে। তো চলো এখন আমরা জেনে নেই যে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো। বাংলাদেশের 6টি ঋতু সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো আজকের পাঠ থেকে। এরপরে আমরা নতুন শব্দের অর্থ বলতে পারবো এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারবো। এরপর আমরা যুক্তবর্ণ ভেঙে লিখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে আমাদের বাংলা ভাষাতে অনেক যুক্তবর্ণের ব্যবহার রয়েছে। কখনো কখনো একাধিক বর্ণ একত্রিত হয়ে একটা বর্ণে পরিণত হয় এবং সেটাকেই বলা হয় যুক্তবর্ণ। এই যুক্তবর্ণগুলো নিয়ে তোমরা অনেক সময় বিপাকে পড়ো, তোমরা এটা বুঝতে পারো না। আজকে আমরা বেশ কঠিন কিছু যুক্তবর্ণ বিভাজন করে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাবো এবং সেই যুক্তবর্ণ দিয়ে আমরা শব্দ তৈরি করব এবং সেই শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব। এরপরে আমরা ছোট ছোট প্রশ্নের উত্তর বলতে পারবো এবং লিখতে পারবো। এরপরে আমরা কিছু বিপরীত শব্দ শিখতে পারবো। এরপর বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো এবং যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটা ছবি দেখাবো। দেখো তোমরা নিচে কিসের ছবি দেখতে পাচ্ছ, খুব মনোযোগ সহকারে তোমরা খেয়াল করো। নিচে আমরা মোট 6টা ছবি দেখতে পাচ্ছি এবং 6 রকমের 6টা ছবি। তোমরা কি বলতে পারবে এগুলো কিসের ছবি? তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা ছবিতেই কিন্তু বাংলাদেশের একটা গ্রামের দৃশ্য রয়েছে এবং প্রত্যেকটা ছবিতেই কিন্তু আমাদের বাংলাদেশের যে রূপবৈচিত্র্য, যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের আলাদা আলাদা দিকগুলো ফুটে উঠেছে। দেখো প্রথম ছবিটাতে একটা লোক তার মাথার উপরে কিছু একটা নিয়ে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এরপর দেখো দ্বিতীয় ছবিটাতে বৃষ্টি হচ্ছে, সেখানে একটা বাচ্চা মেয়ে সে বাড়ির দিকে যাচ্ছে। এরপর দেখো তৃতীয় ছবিটাতে এখানে তোমার একটা নৌকা এবং দূরে একটা নৌকা এপার থেকে ওপার যাচ্ছে, এরকম কিছু একটা। এরপর দেখো 3 নম্বরে তোমার এই যে কৃষক মাথার উপরে তোমার বোঝা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এরপর এই যে শীতের দিনে দেখো, শীতের সময় কাঁধে তোমার হাঁড়ি নিয়ে এই যে খেজুর গাছ দেখা যাচ্ছে একটা। এরপর সবার যে শেষের ছবিটা, সেটাতে আমরা গাছ দেখতে পাচ্ছি এবং অনেক ফুল দেখতে পাচ্ছি। তো এই যে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের রূপবৈচিত্র্যের আলাদা আলাদা চিত্র। তোমাদেরকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে তোমরা কি জানো যে আমাদের যে বাংলা মাসগুলো আছে সেই মাসগুলোর নাম কি তোমরা সবাই জানো? আচ্ছা, আমাদের বাংলায় যে 12টি মাস আছে, সেই 12টি মাস প্রত্যেক 2টি মাস নিয়ে হয় একটা ঋতু। তাহলে আমাদের বাংলায় মাস আছে মোট 12টি এবং ঋতু আছে মোট 6টি। প্রতি 2টা মাস নিয়ে একটা করে ঋতু। আর তোমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের 6টি ঋতুর ছবি। প্রথম যে ছবিটা সেটা হচ্ছে গ্রীষ্মকালের ছবি, দ্বিতীয় যে ছবিটা সেটা হচ্ছে বর্ষাকালের ছবি, তৃতীয় যে ছবিটা সেটা হচ্ছে শরৎকালের ছবি, চতুর্থ ছবিটা হেমন্তকালের ছবি, পঞ্চম ছবিটা শীতকালের ছবি, আর সবার শেষের যে ছবিটা সেটা হচ্ছে বসন্তকালের ছবি। এই ব্যাপারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং বাংলাদেশের যে ঋতু, সেই ঋতুগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। চলো আমরা শুরু করি। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা ঘর দেখো, এই ঘরে অনেকগুলো মাসের নাম লেখা এবং এখানে মোট 6টা ঘর আছে দেখো এই টেবিলটাতে, এবং প্রত্যেকটা ঘরে 2টা করে মাসের নাম দেওয়া আছে। এখানে তোমরা প্রত্যেক ঘরে কয়টি করে মাস দেখতে পাচ্ছ? নিশ্চয়ই তোমরা এখানে প্রত্যেক ঘরে 2টি করে মাস দেখতে পাচ্ছ এখানে। তাহলে প্রতি 2টি মাস নিয়ে হয় একটি ঋতু। এখানে আমরা প্রত্যেক ঘরে 2টা করে মাস দেখতে পাচ্ছি। তাহলে আমাদের বাংলাদেশে মোট 6টি ঋতু আছে আর প্রতি 2 মাস নিয়ে হয় একটি করে ঋতু।
তাহলে প্রথম যেইটা ঘরটা সেখানে আমরা দেখতে পাচ্ছি বৈশাখ জ্যৈষ্ঠ, আবার দ্বিতীয় ঘরটাতে আষাঢ় শ্রাবণ, তৃতীয় ঘরটাতে ভাদ্র আশ্বিন, চতুর্থ ঘরটাতে কার্তিক অগ্রহায়ণ, পঞ্চম ঘরটাতে পৌষ মাঘ এবং ষষ্ঠ ঘরটাতে ফাল্গুন ও চৈত্র। এগুলো হচ্ছে বাংলাদেশের 12 মাসের 6টি ঋতু এবং প্রতি 2টি মাস মিলে হয় একটি ঋতু। এখন আমি তোমাদেরকে যে ঋতুগুলো নিয়ে আলোচনা করব, বাংলাদেশের ঋতুগুলো নিয়ে যে আলোচনা করব, কিন্তু তোমরা যদি বাংলা মাসের নাম না জানো তাহলে কিন্তু তোমরা এটা কিছুই বুঝতে পারবে না। সুতরাং তোমরা যদি বাংলা মাসের নাম না জেনে থাকো তাহলে তোমাদেরকে প্রথমেই বাংলায় যে 12টি মাস আছে সেই মাসের নামগুলো মুখস্থ করতে হবে। বৈশাখ জ্যৈষ্ঠ, আষাঢ় শ্রাবণ, ভাদ্র আশ্বিন, কার্তিক অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাল্গুন এবং চৈত্র। তোমরা যখন 12টা মাস সম্পর্কে জানতে পারবে এরপরই তোমরা ঋতু সম্পর্কে জানতে পারবে। এখন তোমরা যদি বাংলায় 12টি মাসের নাম না জানো তাহলে কিন্তু আমার কথা তোমরা কোনো কিছুই বুঝবে না। সুতরাং তোমরা যদি বাংলায় 12 মাসের নাম না জেনে থাকো তাহলে তোমরা প্রথমেই বাংলায় 12 মাসের নাম জেনে নেবে এবং মুখস্থ করে নেবে। চলো এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এখানে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? তাহলে প্রথম যে ছবিটা সেটা হচ্ছে পহেলা বৈশাখের ছবি, আর দ্বিতীয় যে ছবিটা সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের পাকা ফলের ছবি। তাহলে প্রথম ছবিটা হচ্ছে বৈশাখ মাসের ছবি, যেহেতু পহেলা বৈশাখ মাসেই অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় ছবিটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের ছবি। জ্যৈষ্ঠ মাসে গাছে গাছে অনেক ধরনের ফল পাকে, এই কারণে জ্যৈষ্ঠ মাসকে মধু মাসও বলা হয়। তাহলে আমরা এখানে যেই 2টা ছবি দেখতে পাচ্ছি সেই 2টা হচ্ছে বাংলার 2টা মাসের ছবি। প্রথমটা হচ্ছে বৈশাখ মাস, দ্বিতীয়টা হচ্ছে জ্যৈষ্ঠ মাস। এবং বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2টি মাস মিলে হয় গ্রীষ্মকাল। তোমরা কি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা? এই 2টা হচ্ছে বাংলার প্রথম মাস, আর বাংলার প্রথম 2টি মাস নিয়ে হয় গ্রীষ্মকাল। তাহলে বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে হয় গ্রীষ্মকাল। চলো এবার আমরা পরের ছবিতে চলে যাই। এখানে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? দেখো প্রথম ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বৃষ্টি হচ্ছে, এবং দ্বিতীয় যে ছবিটা সেটাতেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক বৃষ্টি হচ্ছে। তাহলে প্রথম ছবিটা হচ্ছে আষাঢ় মাসের ছবি, আর দ্বিতীয় ছবিটা হচ্ছে শ্রাবণ মাসের ছবি। এবং আষাঢ় এবং শ্রাবণ এই 2 মাসেই বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর আষাঢ় এবং শ্রাবণ এই 2 মাস মিলে হয় বর্ষাকাল। সুপ্রিয় শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আষাঢ় এবং শ্রাবণ এই 2টি মাস মিলে হয় বর্ষাকাল। চলো এবার তোমাদেরকে পরের ছবিটি দেখাই। এখানে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? দেখো প্রথম ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ, এবং সে আকাশে হচ্ছে সাদা মেঘ এবং নীল আকাশ। আর দ্বিতীয় যে ছবিটা সেখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা ছেলে মেয়ে এবং কাশফুল। তাহলে প্রথম যে ছবিটা সেটা হচ্ছে ভাদ্র মাস, আর দ্বিতীয় যে ছবিটা সেটা হচ্ছে আশ্বিন মাস। তাহলে ভাদ্র এবং আশ্বিন এই 2টি মাস মিলে হয় শরৎকাল। সুপ্রিয় শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, ভাদ্র এবং আশ্বিন এই 2টি মাস মিলে হয় শরৎকাল। চলো এবার আমরা পরের ছবিতে চলে যাই। দেখো প্রথম ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে তোমার কৃষকেরা তারা ধানের বোঝা নিয়ে তারা চলে যাচ্ছে, এবং দ্বিতীয় ছবিটাতে আমরা দেখছি যে এখানে কি করছে, দেখো সবাই ধান রোদে দিচ্ছে, কেউ ধান তুলছে এরকম। তাহলে প্রথম যে ছবিটা সেটা হচ্ছে কার্তিক মাসের ছবি, আর দ্বিতীয় যে ছবিটা সেটা হচ্ছে অগ্রহায়ণ মাসের ছবি। তাহলে কার্তিক এবং অগ্রহায়ণ এই 2টি মাস মিলে হয় হেমন্তকাল। তোমরা কি বুঝতে পেরেছো? কার্তিক এবং অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্তকাল। এবার চলো আমরা পরের ছবিটি দেখি। এখানে আমরা প্রথম ছবিটি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, ভাপা পিঠা সহ বিভিন্ন ধরনের পিঠা। এবং দ্বিতীয় ছবিটা দেখতে পাচ্ছি যে আমরা 2টা লোক তারা চাদর পেঁচিয়ে হেঁটে যাচ্ছে এবং খুব কুয়াশা, মনে হচ্ছে যেন অনেক শীত। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা কোন ঋতুর ছবি। শিক্ষার্থী বন্ধুরা, পৌষ এবং মাঘ এই 2 মাস মিলে হয় শীতকাল। খুব মনোযোগ সহকারে খেয়াল করো, পৌষ এবং মাঘ এই 2 মাস মিলে হয় শীতকাল। চলো এবার আমরা পরের ছবিটি লক্ষ্য করি।
এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণচূড়া ফুল, আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে একটা মাঠ, এবং সেই মাঠের মধ্যে মাঠটা একদম ফেটে গেছে। তাহলে প্রথম যে ছবিটা সেটা হচ্ছে ফাল্গুন মাসের ছবি, দ্বিতীয় যে ছবিটা সেটা হচ্ছে চৈত্র মাসের ছবি, এবং ফাল্গুন এবং চৈত্র এই দুটি মাস মিলে হয় বসন্তকাল। তোমরা কি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা? খুব মনোযোগ সহকারে খেয়াল করো, ফাল্গুন এবং চৈত্র মাস এই দুটি মাস মিলে হয় বসন্তকাল। এবার চলো আমরা একসাথে একেবারে 6টি ঋতুর ছবি আমরা দেখি। তাহলে দেখো আমরা একসাথে 6টি ঋতুর ছবি দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা 6টি ঋতুর নাম একসাথে সুন্দর করে শুদ্ধভাবে আমরা উচ্চারণ করি। প্রথম যে ঋতু, সেই ঋতুটার নাম হচ্ছে গ্রীষ্মকাল। এখানে তোমরা অনেকেই ভুল করো এই উচ্চারণটা, এটা কিন্তু গ্রীষ্মকাল নয়, এটা হচ্ছে গ্রীষ্মকাল। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? এটা হচ্ছে গ্রীষ্মকাল। তোমাদেরকে অবশ্যই বাংলার ঋতুগুলোর নাম খুব খেয়াল করে সঠিক এবং শুদ্ধ ভাষায় উচ্চারণ করতে হবে। এটা হবে গ্রীষ্মকাল, এরপরে বর্ষাকাল, এরপরে হচ্ছে শরৎকাল, এরপরে হেমন্তকাল, এরপরে শীতকাল, এরপর হচ্ছে বসন্তকাল। চলো আমরা একসাথে আমরা এটা পড়ি। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। তাহলে এই 6টা হচ্ছে বাংলাদেশের 6টা ঋতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 6টা ঋতু প্রত্যেক বছরেই আসা যাওয়া করে। একদম বছরের শুরুতেই থাকে গ্রীষ্মকাল, প্রথম 2টা মাস মিলে, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস মিলে গ্রীষ্মকাল। এরপরে আবার বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। আবার বছরটা শেষ হয়ে যায়, এরপর আবার নতুন একটা বছর আসে, আবার গ্রীষ্মকাল, আবার বর্ষাকাল। এভাবে এই 6টা ঋতু প্রতি বছর কি করে? আসা যাওয়া করে। এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর যে পৃষ্ঠা, সেই পৃষ্ঠাটা তোমরা বের করো। সে 1 নম্বর পৃষ্ঠাতে তোমাদের বাংলাদেশের প্রকৃতি এই প্রবন্ধটা দেওয়া আছে। চলো আমরা এটা একসাথে সুন্দর করে বুঝে বুঝে আমরা এটা পড়ি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। আচ্ছা, ষড়ঋতু মানে কি? ষড়ঋতু মানে হচ্ছে 6 ঋতু। তাহলে ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এর মানে হচ্ছে 6 ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু, মানে প্রতি 2টি মাসে একটি করে ঋতু হয়। যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস এই দুটি হলো গ্রীষ্মকাল, এরপর আষাঢ় ও শ্রাবণ এই দুটি মিলে হয় বর্ষাকাল। এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল, তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হয় হেমন্তকাল। পৌষ আর মাঘ মাস হলো শীতকাল, ফাল্গুন ও চৈত্র এই 2 মাস হলো বসন্তকাল। তোমাদেরকে এই যে দেখো, এইটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে যে বাংলাদেশে কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয়। শুধুমাত্র 4র্থ শ্রেণীতেই না, তোমাদের সারা জীবন এটা বিভিন্ন প্রশ্নে তোমাদের এটা আসবে, এবং তোমরা যখন 5ম শ্রেণীতে উঠবে তখন তোমরা এই ব্যাপারটা নিয়ে আরও বেশি কিছু জানতে পারবে। সুতরাং তোমরা যদি এখন তোমাদের মুখস্থ না থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই সবার প্রথমে বাংলার যে 12টি মাস, সেই বাংলার 12টি মাসের নাম মুখস্থ করবে, এরপর হচ্ছে ঋতুগুলোর নাম মুখস্থ করবে, এরপর কোন কোন মাস মিলে কোন কোন ঋতু হয় সেটা জেনে নেবে। চলো এরপর পরের প্যারায় কি আছে আমরা দেখি। এরকমভাবে 6টি ঋতু প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু 2 মাসে একটি ঋতু হয় না। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাংলাদেশে 2টি মাস মিলে একটা ঋতু হয়। এভাবে প্রতি বছর আমরা 6টা ঋতু পাই, এবং প্রত্যেক ঋতুতে আমাদের যেই রূপবৈচিত্র্য পরিবেশের সেটা পরিবর্তন হয়। কিন্তু পৃথিবীর সব দেশেই কিন্তু 6টা ঋতু নাই। পৃথিবীর কোনো কোনো দেশ আছে যেখানে সারা বছরই শীতকাল, আবার পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে সারা বছরই গ্রীষ্মকাল, আবার কোনো দেশে শুধুমাত্র 2টা ঋতু বা 3টা ঋতু দেখা যায়। সর্বোচ্চ গেলে 4টা ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ। এক এক সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের যে 2 মাস পর পর ঋতু পরিবর্তন হয়, এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের যে আশপাশের পরিবেশ আছে সেই পরিবেশটাও কিন্তু বদলে যায়। যেমন তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি, প্রথমে আসে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের চারিদিকে গরম থাকে, একদম খুব গরম, এরকম একটা পরিবেশ। এরপরেই কিন্তু হঠাৎ করেই
যে শুকনো মাঠ আছে সেই শুকনো মাঠগুলোতে হঠাৎ করেই বর্ষাকাল চলে আসে, প্রচুর বৃষ্টি হয়, আবার পানিতে চারপাশ থই থই করে। এরপর শরৎকাল আসলে কি করে, সেই পানিগুলো টানা শুরু করে, পানিগুলো আস্তে আস্তে কমতে থাকে। এরপর কি করে, আকাশে তোমার সাদা মেঘ ভাসে, নীল আকাশ হয়ে যায়, কাশফুল চারদিকে। এরকমভাবে প্রত্যেকটা ঋতুতে কি হয়, রূপের পরিবর্তন হয়। আর পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই কিন্তু 6টা ঋতু আছে, পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু 6টা ঋতু নেই। সর্বোচ্চ 4টি ঋতু আছে, কোনো কোনো দেশে 2টি ঋতু, কোনো কোনো দেশে 3টি ঋতু, আবার কোনো কোনো দেশে 1টি ঋতু, কিন্তু আমাদের বাংলাদেশেই রয়েছে 6টি ঋতু। এই কারণেই বাংলাদেশকে বলা হয় ষড়ঋতুর দেশ বাংলাদেশ। আচ্ছা, প্রথমেই গ্রীষ্মের কথা ধরা যাক। গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ। দুপুরে যদি পথে বের হতেই হয়, তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়। এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস, লিচু গ্রীষ্মকালের ফল। তাহলে কি বলা হয়েছে দেখো, গ্রীষ্মকালে থাকে প্রচণ্ড গরম, একদম অসহ্য গরম। এই সময়টাতে দুপুরের দিকে মানুষ বের হতে পারে না, যদি বের হতেই হয় তাহলে মাথার উপর অনেককেই ছাতা ধরতে দেখা যায়। কিন্তু গরম থাকলেও গ্রীষ্মকে মধুমাস বলা হয়। কেন মধুমাস বলা হয়? কারণ এই সময়টাতে আম, জাম, কাঁঠাল এই ধরনের ফলগুলো পাকে, এই কারণে এটাকে মধুমাস বলা হয়। গ্রীষ্মের পরে আসে বর্ষা। বর্ষায় আবার একেবারে অন্যরকম চেহারা হয়ে যায় প্রকৃতির, তখন আকাশে কালো ঘন মেঘে ছেয়ে যায়। তাহলে গ্রীষ্মের পরে আসে বর্ষা। সে বর্ষাকালে হঠাৎ করেই সে গ্রীষ্মকালের যে চেনা যে রূপটা আছে, সেই রূপটা হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায়। তখন আকাশ একদম কালো মেঘে ছেয়ে যায়, বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোটায়, আবার কখনো ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, আবার কখনো ঝিরঝির করে, আবার কখনো খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশে গুঁড়ি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি খেয়াল করেছো, কখনো হুড়মুড় করে, কখনো ঝিরঝিরিয়ে, কখনো হালকা, এই ধরনের বৃষ্টিকে বলা হয় ইলশে গুঁড়ি। আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম হচ্ছে মুষলধারে বৃষ্টি। অর্থাৎ যে ছোট ছোট ফোঁটায় যদি বৃষ্টি পড়ে ঝিরঝিরিয়ে হালকাভাবে, সেটাকে বলা হয় ইলশে গুঁড়ি। আর বড় বড় ফোঁটায় যদি প্রচুর বৃষ্টি হয়, সেটার নাম হচ্ছে মুষলধারে বৃষ্টি। আর বর্ষাকালে এই দুই ধরনের বৃষ্টি কিন্তু দেখা যায়। আবার কখনো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে, তখন নদীতে তখন ঢল নামে, বর্ষায় ফোটে কদম, কেয়া আরও নানা রকমের ফুল। তাহলে কি বলা হয়েছে, বর্ষাকালে কখনো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে, একাধারে 2-3 দিন পর্যন্ত বৃষ্টি থাকে, সেই সময়টাতে ঢল নামে, অর্থাৎ একদম নদী, বিল চারপাশ থই থই করতে থাকে, কখনো কখনো মানুষের বাড়িতেও পানি উঠে যায়। তবে এই বর্ষাকালে বলা হয়েছে কিছু ফুলও কিন্তু ফোটে। সে ফুলগুলো কি? সেই ফুলগুলো হচ্ছে কদম, কেয়া, শাপলা ইত্যাদি। এরপর বর্ষার পর আছে শরৎকাল। শরৎ এলে আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ তুলোর মতো ভাসতে থাকে, আকাশ হয়ে ওঠে নীল। এ সময় ফোটে শিউলি ফুল, নদীর পারে সাদা কাশফুলে ভরে যায়। এই যে দেখো, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে বর্ষাকাল, সেই বর্ষাকালে চারদিকে থই থই পানি, আকাশে মেঘ, ইলশে গুঁড়ি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। এরপর শরৎকাল আসে। শরৎকাল আসার পর হঠাৎ করে আমাদের যে চেনা পরিবেশটা সেটা পাল্টে যায়, পানিগুলো আস্তে আস্তে নামতে থাকে। এরপর হঠাৎ করে সে আকাশের রূপটাও পাল্টে যায়, তখন আকাশটা একদম নীল হয়ে যায়, সে আকাশে সাদা মেঘ তুলোর মতো ভাসতে থাকে। এই সময় শিউলি ফুল ফোটে, কাশ ফুল ফোটে। তোমরা কি বুঝতে পেরেছো? এরপর চলো আমরা পরে যেটা লেখা আছে সেটা আমরা পড়ি। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত। তাহলে শরৎকালের পরে আসে হেমন্ত, শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে, নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। অর্থাৎ বলা হয়েছে যে এই শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত, শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে,
নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। তাহলে এখানে যেই ধানটার কথা বলা হয়েছে সেই ধানটার নাম হচ্ছে আমন ধান। এটা আমাদের যে অঞ্চল আছে শরীয়তপুর অঞ্চল, এই দিকে এই ধানটার প্রচলন নেই, কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এই ধানটা প্রচুর পরিমাণে হয় এবং হেমন্তকালে এই ধান কাটা হয়। ধান কাটার পরে এই সময় চারদিকে একটা উৎসবের মতো, কৃষকের ঘরে ঘরে উৎসবের মতো হয়, আর এইটাকে বলা হয় নবান্ন উৎসব। হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়। যখন হেমন্তকালটা চলে যায়, শেষ হবে, সেই সময় আমরা শীতের একটা আগমনী বার্তা আমরা সবাই টের পাই। তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে। এই সময় উত্তরে হাওয়া বয়, উত্তর দিক থেকে আসা এই হাওয়া খুব ঠান্ডা। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়। দিনের বেলায়ও প্রচণ্ড শীত পড়ে, তখন গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায়। তাহলে কি বলা হয়েছে যে হেমন্তকালে কি হয়? হেমন্তকালে কৃষকের ঘরে ঘরে ধানে ভরে যায়, সবাই খুব আনন্দে থাকে। এই সময় একটা উৎসব হয়, সেটাকে বলে নবান্ন উৎসব, কারণ নতুন ধান এবং সেই নতুন ধানের যে চাল সেটা দিয়ে কৃষকের ঘরে ঘরে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। তো এই যে হেমন্তকাল, সেই হেমন্তকালটা কি হয়? হেমন্তকালের শেষের দিকে হঠাৎ করেই আমাদের যে প্রকৃতিটা সেটা পরিবর্তন হয়ে যায়। আমরা তখন টের পাই যে শীত আসছে। এরপর আস্তে 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 শীত বাড়তে থাকে এবং শীতের দিনে কি হয়? শীতের দিনে চারপাশে কুয়াশায় ঢেকে যায়, উত্তর দিক থেকে হিমেল হাওয়া বইতে থাকে এবং এই সময় দিনের বেলাতেও আমাদেরকে গরম জামা কাপড় পরতে হয়। সকালবেলা খেজুর রস পাওয়া যায় এবং এই খেজুর রস দিয়ে গ্রামে গ্রামে পিঠা তৈরির ধুম পড়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের সাথে খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় আরও ভালোভাবে নিজে নিজে এই প্রবন্ধটা বারবার তোমরা অনুশীলন করবে, তাহলে তোমরা আরও বেশি ভালোভাবে শিখতে পারবে। এরপর চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় কি আছে সেটা আমরা একটু পড়ি। যেই শেষ হলো এই ঋতু, অমনি শুরু হয় বসন্তকাল। অর্থাৎ শীতের পরেই কিন্তু বসন্তকাল শুরু হয়। শীতকালে সব কিছু একদম কুঁকড়ে যায়, সব কিছু একদম কুঁকড়ে যায়, কিন্তু বসন্তর সাথে সাথে সব কিছু আবার ফুলে ফুলে সুন্দর হয়ে ওঠে। বসন্তের দক্ষিণ হাওয়ায় মন ভরে যায়। বসন্তে কোকিল ডাকে, কোকিলের ডাক বড়ই মিষ্টি। গাছে গাছে গজায় নতুন পাতা, নানা রঙের ফুলে ফুলে ভরে যায়। অর্থাৎ শীতের পরেই বসন্তকাল আসে, আর বসন্তকালে সুন্দর বাতাস বয়। এই সময় খুব বেশি গরমও থাকে না, আবার খুব বেশি ঠান্ডাও থাকে না। চারোদিকে বিভিন্ন ধরনের ফুল ফুটতে থাকে। এরপর গাছের যে পাতাগুলো, সেই পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতা আসে গাছে, সেটা দেখতে খুব সুন্দর লাগে। আর বসন্তের সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে বসন্তকালে কোকিল পাখি ডাকে, গাছে গাছে সবুজ পাতা গজায় আর নানা রঙের ফুলে চারপাশ ভরে যায়। বাংলাদেশের এই 6টি ঋতু এভাবেই আসে যায় প্রতি বছর। ষড়ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। অর্থাৎ বাংলাদেশের এই যে বছরের 4টা রূপ, বছরের যে 6টা রূপ, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এরকম পৃথিবীর আর কোথাও নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ। তোমরা বাসায় এটা আরও বারবার পড়বে এবং অনুশীলন করবে, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। আর তোমরা অবশ্যই বাংলায় যে 12টি মাস আছে সেই 12টি মাসের নাম মুখস্থ করবে এবং 6টি ঋতুর নাম মুখস্থ করবে। এরপর প্রত্যেকটা ঋতু সম্পর্কে তোমরা আরও ভালোভাবে জানার চেষ্টা করবে, তখন তোমরা আরও বেশি বুঝতে পারবে। আচ্ছা চলো এবার আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই। ইলশেগুড়ি, ইলশেগুড়ি মানে হচ্ছে হালকা ঝিরঝিরি বৃষ্টি। ষড়ঋতু মানে হচ্ছে 6টি ঋতু। অসহ্য অর্থ হচ্ছে যা সহ্য করা যায় না। তাপ অর্থ উষ্ণতা। পার অর্থ হচ্ছে কিনার। বিচিত্র অর্থাৎ নানা বর্ণ বিশিষ্ট। নবান্ন এক নতুন ধান কাটার পর অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। তাহলে আমরা তোমাদেরকে এই শব্দের অর্থগুলো দেখিয়ে দিলাম এবং এই অর্থগুলো তোমরা বাড়িতে বারবার অনুশীলন করবে। আবার আমি একটু বলি, তোমরা শোনো। ইলশেগুড়ি মানে হচ্ছে হালকা ঝিরঝিরি বৃষ্টি। ষড়ঋতু মানে হচ্ছে 6টি ঋতু।
অসহ্য অর্থ হচ্ছে যা সহ্য করা যায় না। তাপ অর্থ হচ্ছে উষ্ণতা। পার অর্থ হচ্ছে কিনারা। বিচিত্র অর্থ নানা বর্ণ বিশিষ্ট। আর নবান্ন অর্থ হচ্ছে নতুন ধান কাটার পর অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। তোমরা তোমাদের বইতেও এই শব্দের অর্থগুলো পেয়ে যাবে। তোমরা সেখান থেকে শব্দের অর্থগুলো সবাই খাতায় লিখে নোট করবে এবং মুখস্থ করবে। এরপর চলো আমরা কিছু যুক্তবর্ণ আমরা বিভাজন করি। দেখো, প্রথমে আছে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে যে 2 নম্বর যে শয়ের সাথে ম, এটা হচ্ছে একটা যুক্তবর্ণ। তাহলে শয়ে ম। আর এটা কিভাবে গঠিত হয়েছে? এটা গঠিত হয়েছে স এবং ম, এই 2টা বর্ণ নিয়ে একটা বর্ণ গঠিত হয়েছে, সেটা হচ্ছে গ্রীষ্মকাল। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স আর ম এই 2টা হইলে তো গ্রীষ্ম হওয়ার কথা, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এটা গ্রীষ্ম হবে না, এটা হবে গ্রীষ্মকাল। তাহলে এই স এবং ম এই 2টা মিলে হয়েছে এই যুক্তবর্ণটা। তাহলে আমরা যদি গ্রীষ্মকাল দিয়ে একটা বাক্য তৈরি করতে বলি তোমাদেরকে, তাহলে তোমরা কি বলবে? যেমন গ্রীষ্মকালে অনেক গরম থাকে, এটা হচ্ছে গ্রীষ্মকাল দিয়ে একটা বাক্য। এছাড়া তোমরা নিজের মতো করেও বাক্য তৈরি করতে পারবে যে গ্রীষ্মকালে গরম বেড়ে যায়, গ্রীষ্মকালে আমার ভালো লাগে না, গ্রীষ্মকালে বৈশাখ মাস থাকে, এরকম গ্রীষ্মকাল দিয়ে তোমরা তোমাদের নিজেদের মতো করে বাক্য তৈরি করতে পারবে। এবং এরপর দেখো বসন্তকাল। বসন্তকালে দেখো এখানে যে যুক্তবর্ণ আছে সেটা হচ্ছে নয়ত, আর এটা গঠিত হয়েছে ন এবং ত এর সমন্বয়ে। তাহলে বসন্তকাল দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি, তাহলে সেটা কি হবে? বসন্তকাল আমার প্রিয় ঋতু। অথবা তোমাদেরকে যদি বলি যে তোমরা বাক্য তৈরি করো, তাহলে তোমরা নিজেদের মতো করেও বাক্য তৈরি করতে পারবে। বসন্তকালে আমার ভালো লাগে, বসন্তকালে ফুল ফোটে, এরকম তোমরা নিজেদের মতো করে যে কোনো বাক্য তৈরি করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর দেখো কৃষ্ণচূড়া। তো এখানে শয়ের সাথে মূর্ধান্য, এই স এবং মূর্ধান্য এই 2টা বর্ণ নিয়ে একটা বর্ণ গঠিত হয়েছে। তাহলে কৃষ্ণচূড়া দিয়ে যদি তোমাদেরকে একটা বাক্য তৈরি করতে বলি, তাহলে তোমরা কি বলবে? কৃষ্ণচূড়া ফুল খুব সুন্দর। এছাড়া তোমরা নিজেদের মতো করেও বাক্য তৈরি করতে পারবে। এরপর আছে ফাল্গুন। ফাল্গুনে দেখো ল এবং গ এই 2টা বর্ণ মিলে একটা বর্ণ গঠিত হয়েছে। তাহলে ফাল্গুন দিয়ে যদি তোমাদেরকে আমি একটা বাক্য তৈরি করতে বলি, তাহলে তোমরা কি বলবে? ফাল্গুন মাসে পলাশ ফোটে। এছাড়া তোমরা ইচ্ছা করলে নিজেদের মতো করেও বাক্য তৈরি করতে পারবে। এরপর দেখো দক্ষিণ। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো ক্ষীয়, এই যুক্তবর্ণটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো দক্ষিণ বানানে কি থাকে? ক্ষীয় থাকে। ক্ষীয়টা কিভাবে গঠিত হয়েছে? ক এবং মূর্ধান্যস্য। খুব সুন্দর করে খেয়াল করো, ক এবং মূর্ধান্যস্য এই 2টা বর্ণ মিলে গঠিত হয়েছে ক্ষীয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যুক্তবর্ণটা হচ্ছে অন্যতম জটিল এবং কঠিন একটা যুক্তবর্ণ। এটার ব্যাখ্যাটা তোমরা এখন বুঝতে পারবে না, তোমরা যখন উপরের ক্লাসে উঠবে তখন এটার ব্যাখ্যাটা বুঝতে পারবে। তো এখন আপাতত এটা জেনে নাও যে ক্ষীয় বর্ণটা গঠিত হয়েছে যেই 2টা বর্ণ নিয়ে, সেই 2টা বর্ণ হলো ক এবং মূর্ধান্যস্য। আচ্ছা, তো এখন যদি আমি তোমাদেরকে দক্ষিণ দিয়ে একটা বাক্য তৈরি করতে বলি, তাহলে তোমরা কি বলবে? গ্রীষ্মকালে দক্ষিণের বাতাস ভালো লাগে, অথবা আমরা দক্ষিণ দিকে যাব। এছাড়া দক্ষিণ দিয়ে তুমি তোমার মতো করে যে কোনো বাক্য তৈরি করতে পারবে, এটা তোমার নিজের মতো বাক্য তৈরি করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন তোমরা কি করবে? তোমরা এই যুক্তবর্ণগুলো খাতায় লিখবে। খাতায় লেখার পর এই বর্ণগুলো বিভাজন করবে, যুক্তবর্ণটা বিভাজন করবে। বিভাজন করার পর তোমরা নিজে নিজে কি করবে? নিজে নিজে প্রত্যেকটা শব্দ দিয়ে একটা করে বাক্য তৈরি করবে। আমি তোমাদেরকে আরেকবার একটু বিভাজনটা দেখিয়ে দেই। গ্রীষ্মকাল, এখানে শয়ে ম হচ্ছে যুক্তবর্ণ, এটা ভাঙলে হয় মূর্ধন্য স যোগ ম। এরপর বসন্তকাল, এখানে নয়তো, এটা হচ্ছে যুক্তবর্ণ, এটাকে ভাঙলে হয় ন যোগ ত। এরপর কৃষ্ণচূড়া, এটা যে যুক্তবর্ণ হচ্ছে শয়ে ন, এটাকে ভাঙলে হয় মূর্ধান্য স যোগ মূর্ধান্য। এরপর হচ্ছে ফাল্গুন, এটার মধ্যে যুক্তবর্ণ হচ্ছে লয় গ, এটাকে ভাঙলে হয় ল যোগ গ। এরপর আছে দক্ষিণ,
আর এখানে যে যুক্তবর্ণ সেটা হচ্ছে ক্ষীয়, ক্ষীয়কে ভাঙলে হয় ক যোগ মূর্ধন্যস্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এগুলো তোমাদেরকে শুধুমাত্র ক্লাস দেখলেই হবে না, এগুলো তোমাদেরকে বাসায় অনুশীলন করতে হবে, বাসায় বারবার লিখতে হবে, পড়তে হবে, তাহলেই তোমরা জানবে। শুধুমাত্র যদি তোমরা ক্লাস দেখে বসে থাকো তাহলে কিন্তু তোমরা এটা শিখতে পারবে না, অথবা তোমরা ভুলে যাবে। এই কারণে তোমরা এগুলো বাড়িতে বারবার অনুশীলন করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এই অধ্যায় থেকে কিছু বিপরীত শব্দ আমরা জেনে নেই। তাহলে দেখো, প্রথমে যে বিপরীত শব্দটা জানবো সেটা হচ্ছে গরম। গরমের বিপরীত শব্দ কি? গরমের বিপরীত শব্দ হচ্ছে ঠান্ডা। বিপরীত শব্দ জিনিসটা কি? বিপরীত শব্দটা হচ্ছে একটা জিনিসের উল্টা যে শব্দ সেটা কি বলে? বিপরীত শব্দ। তাহলে গরমের উল্টা কি? গরমের উল্টা হচ্ছে ঠান্ডা। এরপর দেখো চেনা। চেনা এর বিপরীত শব্দ হবে অচেনা। নতুন। নতুনের বিপরীত শব্দ হবে পুরাতন বা পুরানো। এরপর সাদার বিপরীত শব্দ হবে কালো। বেদনার বিপরীত শব্দ হবে আনন্দ। বড় এর বিপরীত শব্দ হবে ছোট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিপরীত শব্দগুলো তোমরা খাতায় লিখবে, নোট করবে এবং এই বিপরীত শব্দগুলো তোমরা মুখস্থ করবে। চলো আমি তোমাদেরকে আরেকবার একটু বলে দিই। গরম, ঠান্ডা, চেনা, অচেনা, নতুন, পুরাতন, সাদা, কালো, বেদনা, আনন্দ, বড়, ছোট। এগুলো হচ্ছে তোমাদের এই অধ্যায়ের যুক্তবর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা অনুশীলন করার মাধ্যমে তোমাদের দক্ষতাকে আরও বেশি বৃদ্ধি করতে পারবে। এই কারণে অনুশীলনের কোনো বিকল্প নেই। চলো এবার আমরা কিছু প্রশ্নের উত্তর দেব। দেখো, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয় কেন? তোমরা যদি এই ক্লাসটা প্রথম থেকে দেখে থাকো এবং মনোযোগ সহকারে লক্ষ্য করে থাকো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমাদের নিজে থেকেই জানার কথা। তাহলে ষড়ঋতু মানে হচ্ছে 6টি ঋতু, তাই না? তাহলে বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয় কেন? এটার কারণ হচ্ছে বাংলাদেশে 6টি ঋতু আছে, এই কারণেই বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয়। তো এটাকে আমরা যদি একটু সুন্দরভাবে লিখি তাহলে কি হয়? বাংলাদেশে পালাক্রমে 6টি ঋতুর আগমন ঘটে, তাই বাংলাদেশকে ষড়ঋতু বলা হয়। এইভাবে তুমি লিখলে সুন্দর হয় বিষয়টা। তবে তুমি যদি এইভাবে লিখতে না চাও, তুমি যদি লিখো যে বাংলাদেশে 6টি ঋতু আছে আর 6 ঋতু মানেই ষড়ঋতু, এই কারণেই বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয়, তুমি যদি তোমার মতো করে লিখো তাহলে কোনো সমস্যা নেই। তবে এইভাবে লিখলে ব্যাপারটা ভালো হয়। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয় কেন? উত্তর হবে, বাংলাদেশে পালাক্রমে 6টি ঋতুর আগমন ঘটে, তাই বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো আমরা আরেকটা প্রশ্নের উত্তর একটু জানি। সেটা হচ্ছে, ষড়ঋতুর আগমনে প্রকৃতি কী রূপ ধারণ করে? তা 4টি বাক্যে লেখো। তোমরা যদি আমার ক্লাসটা প্রথম থেকে খেয়াল করে থাকো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটাও তোমাদের নিজে থেকেই দিতে পারার কথা। ষড়ঋতুর আগমনে প্রকৃতির কী রূপ ধারণ করে? তাহলে বাংলাদেশে রয়েছে 6টি ঋতু আর প্রত্যেকটা ঋতুতেই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। তাহলে প্রত্যেক ঋতুতে প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়, এক এক ঋতুতে এক এক রকম সাজে আমাদের এই প্রকৃতি, আর চেনা চেহারা বদলে যায়। তাহলে এইটাকে যদি তোমরা একটু গুছিয়ে লিখো তাহলে কি হবে? তাহলে হবে, বাংলাদেশে 6টি ঋতু রয়েছে, প্রত্যেক ঋতুই আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে প্রকৃতিতে হাজির হয়, প্রত্যেক ঋতুতে প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়, এক এক সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। এটা হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। তবে এই উত্তরটা তোমরা এইভাবে না দিয়ে তোমরা তোমাদের নিজেদের মতো করেও দিতে পারবে। তোমরা যদি পুরো প্রবন্ধটা পড়ো এবং খেয়াল করো এবং বুঝতে পারো তাহলে এই প্রশ্নের উত্তর তোমাদের মুখস্থ করার প্রয়োজন হবে না, তোমরা এমনিতেই এটার উত্তর দিতে পারবে। ষড়ঋতুর আগমনে প্রকৃতি কী রূপ ধারণ করে এটা তো তোমরা নিজে থেকেই দিতে পারার কথা, তাই না? সুতরাং তোমরা কি করবে? তোমরা চেষ্টা করবে মুখস্থ না করে তোমরা নিজে থেকেই দেওয়ার জন্য। আর যদি তোমরা একান্তই না পারো তাহলে তোমরা, আমি তোমাদের যে নমুনাটা লিখে দিয়েছি সেই অনুযায়ী তোমরা দিতে পারবে। সুতরাং অনুশীলনের কোনো বিকল্প নাই, তোমাদেরকে অনুশীলন করতে হবে, বারবার পড়তে হবে, আর এভাবেই তোমরা তোমাদের দক্ষতাকে আরও বেশি বৃদ্ধি করতে পারবে। শুধুমাত্র ক্লাস করাই যথেষ্ট নয়, নিজের মধ্যে যে চেষ্টাটা সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। চলো আমরা আরেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি।
4টি বাক্যে বাংলাদেশের প্রকৃতির রূপ বৈচিত্র্যের বর্ণনা দাও। তাহলে এখানে বলা হয়েছে যে 4টা বাক্যের মধ্যে বাংলাদেশের যে রূপ বৈচিত্র্য আছে সেটার বর্ণনা দিতে হবে। তাহলে প্রশ্নের উত্তরটা আমি এখানে একটা উত্তর তোমাদেরকে লিখে দিয়েছি। উত্তরটা হচ্ছে এরকম: বাংলাদেশের সব কিছুতেই প্রকৃতির এক অপরূপ ছোঁয়া। এদেশের যেদিকে চোখ যায় সেদিকেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এদেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রূপেরও পরিবর্তন ঘটে। প্রকৃতিতে রূপ বৈচিত্র্যের দিক থেকে বাংলাদেশ অনন্য। এটা হচ্ছে আমি আমার মতো করে একটা উত্তর লিখে দিয়েছি। আবারও তোমাদেরকে বলছি, এই উত্তরটাও কিন্তু তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি পুরা গল্পটা পড়ো তাহলে এই উত্তরটাও তোমরা নিজে থেকে দিতে পারবে। তো আমি তোমাদেরকে শুধুমাত্র 3টা প্রশ্ন আমি তোমাদেরকে দেখালাম। শুধু 3টা প্রশ্ন না, আমি আশা করি তোমরা যদি এটা খুব মনোযোগ দিয়ে পড়ো এবং বোঝার চেষ্টা করো তাহলে তোমরা এই অধ্যায়ের যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা দিতে পারবে। 4টি বাক্যে বাংলাদেশের প্রকৃতির রূপ বৈচিত্র্যের বর্ণনা দাও। তাহলে এটা তুমি তোমার নিজের মতো সহজ ভাষাতেও লিখতে পারবে যে বাংলাদেশের চারদিকে রয়েছে অনেক ধরনের রূপ সৌন্দর্য। এদেশের যেদিকে তাকাই সেদিকেই ভালো লাগে। ঋতু পরিবর্তনের সাথে সাথে এদেশের রূপও পরিবর্তন হয়। এই দেশ সত্যিই খুব সুন্দর দেশ। এই যে 4টা বাক্য হয়ে গেল, এরকমভাবে তুমি দিতে পারবো। এগুলো তো আমার নিজের কথা, কিন্তু তুমি তোমার নিজের কথা দিয়ে 4টা বাক্য তৈরি করতে পারবে। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের বাংলা বইয়ের বাংলাদেশের প্রকৃতি অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন ছবির মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমি চেষ্টা করেছি তোমাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর জন্য। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। তো তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে তোমরা বাসাতে আরও বেশি অনুশীলন করবে এবং আজকে তোমাদেরকে আমি যে জিনিসগুলো পড়ালাম সেই জিনিসগুলো তোমরা খাতায় লিখবে, খাতায় লিখে নোট করবে। নোট করার পর সেই জিনিসগুলো তোমরা মুখস্থ করবে। আর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজে নিজে দেওয়ার চেষ্টা করবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে চাই। তোমরা সবাই ভালো থাকবে। তো দেখো, পাঠ শেষ করার আগে একটু খেয়াল করো, সেটা হচ্ছে আজকের পাঠ মনোযোগ দিয়ে লক্ষ্য করলে ও অনুশীলন করলে তুমি অবশ্যই এই পাঠ থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। কথাটা কি বুঝতে পেরেছ? আজকের পাঠ মনোযোগ দিয়ে লক্ষ্য করলে এবং অনুশীলন করলে তুমি অবশ্যই এই পাঠ থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপর দেখো, নিচের প্রশ্নের উত্তর নিজে নিজে খুঁজে বের করো এবং খাতায় লিখো। এখন আমি কি করব, আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে দেব বাসার কাজ। আমি যে তোমাদেরকে ক্লাসটা করালাম, আমি যে বুঝালাম, তোমরা কি বুঝতে পেরেছো সেটা এটার মাধ্যমেই বোঝা যাবে। এবং এই প্রশ্নটা তোমাদের যেই পরীক্ষা হবে সেই পরীক্ষাতে তো আসতে পারে। এবং তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটা নিজে থেকেই দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের ঋতু কয়টি এবং কি কি? প্রতি ঋতু সম্পর্কে 4টি করে বাক্য লেখো। তা আমি তো তোমাদেরকে বাংলাদেশের যেই প্রত্যেকটা ঋতু আছে সেই ঋতুগুলো ছবি সহ দেখিয়েছি। এখন তোমাদের কি করতে হবে, তোমাদের হচ্ছে ঋতুর নামগুলো মুখস্থ করতে হবে এবং প্রত্যেকটা ঋতু সম্পর্কে 4টা করে বাক্য তৈরি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে তোমাদের বাসার কাজ। তো খুব শীঘ্রই আমি তোমাদের পরবর্তী যে ক্লাস আসে সেটা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আর তোমরা সবাই বাসাতেই থাকবা এবং নিজের শরীর এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।